আসসালামু আলাইকুম। টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়ে নাই এমন মানুষ খুব কমই আছে। আমরা যারা টাকা পয়সা ধার দিয়ে আদায় করতে পারি না বা ভবিষ্যতে টাকা পয়সা ধার দিলে কি কি পদক্ষেপ নিব সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করব। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে টাকা পয়সা ধার দিয়ে থাকি বা ঋণ দিয়ে থাকি। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন এই টাকা পরিশোধের সময় আসে। তো বেশ কিছু সতর্কতা এবং বেশ কিছু ডকুমেন্ট যদি আমরা আমাদের আয়ত্তে রাখতে পারি, তাহলে এই সকল ঝামেলা থেকে অধিকাংশ ক্ষেত্রে আমরা মুক্ত হতে পারি। তাই টাকা ধার দেওয়ার সময় বা ঋণ দেওয়ার সময় যে ডকুমেন্টস গুলো আমরা আমাদের আয়ত্তে রাখবো, তার মধ্যে প্রথম হচ্ছে চেক। আপনি যাকে টাকা ধার দিবেন তার কাছ থেকে অবশ্যই তার যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের একটি চেক নিয়ে নেবেন। চেকে তার স্বাক্ষর, টাকার পরিমাণ এবং পিছন পিঠে তার দুটি স্বাক্ষর এবং মোবাইল নাম্বার নিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন কোনো তারিখ না বসানোর জন্য, কারণ তারিখ বসালে এই চেকের মেয়াদ আপনি 6 মাসের বেশি পাবেন না। অর্থাৎ 6 মাসের পরে এই চেকের আর কোনো ভ্যালিডিটি থাকবে না এবং এই চেক দিয়ে আপনি কোনো আইনগত সহায়তা পাবেন না। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে স্ট্যাম্প। আপনি 100 টাকা মূল্যের 3টি স্ট্যাম্পে একটি চুক্তিনামা সম্পাদন করবেন, যার প্রত্যেকটি পাতায় যে ঋণ গ্রহণ করেছে এবং ঋণ প্রদান করেছে তাদের স্বাক্ষর থাকতে হবে। এবং প্রথম পাতায় যে ঋণ প্রদান করতেছে বা ধার ধার দিচ্ছে তার নাম, স্থায়ী অস্থায়ী ঠিকানা সহ পূর্ণাঙ্গ ডিটেলস উল্লেখ করবেন। যে ধার গ্রহণ করতেছেন বা ঋণ গ্রহণ করতেছেন তার নাম, স্থায়ী অস্থায়ী ঠিকানা সহ পূর্ণাঙ্গ ডিটেলস উল্লেখ করে কত টাকা ঋণ নিচ্ছে, কি কারণে ঋণ নিচ্ছে এবং কোন তারিখের মধ্যে ঋণের টাকা পরিশোধ করবে তা বিস্তারিত উল্লেখ করতে হবে। এবং এখানে অবশ্যই আরেকটা বিষয় উল্লেখ রাখবেন, সেটা হচ্ছে যে যে ঋণ গ্রহণ করতেছে তার অবর্তমানে কে এই ঋণের টাকা পরিশোধ করবে এবং কিভাবে পরিশোধ করবে সেই জামিনদারের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ ডিটেলস উল্লেখ করবেন। এবং সাথে সাথে স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই চুক্তিনামাটি সম্পাদন করবেন এবং প্রয়োজনে তাদেরকে সাক্ষী হিসাবে রাখবেন এখানে। একই সাথে আপনি যে চেকটি নিয়েছেন সেই চেকটি কোন ব্যাংকের চেক, চেক নাম্বার, টাকার পরিমাণ সহ চেকটি বিস্তারিত এখানে উল্লেখ করবেন। 3 নম্বরে যে কাজটি করবেন, এই টাকা যখন লেনদেন করবেন সবসময় চেষ্টা করবেন কোনো ব্যাংকের মাধ্যমে এই লেনদেনটি সম্পন্ন করার জন্য। কারণ আপনি যখন ব্যাংকের মাধ্যমে এই লেনদেনটি সম্পন্ন করবেন তখন আপনার একটি এক্সট্রা এভিডেন্স বা এক্সট্রা প্রমাণ থেকে গেল, যেটা আপনার ভবিষ্যতে মামলা করতে গেলে কাজে দেবে। 4 নম্বর, আপনি যাকে টাকা ধার দিয়েছেন বা ঋণ দিয়েছেন তার একটি আইডেন্টি কার্ডের ফটোকপি এবং যে এই ঋণের জামিনদার তার একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি আপনার আয়ত্তে রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন এই চুক্তিনামাটি সম্পাদন করবেন বা আপনি টাকা তাকে পরিশোধ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন কোনো স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে এই চুক্তিনামাটি সম্পাদন করতে বা টাকাটি প্রদান করতে। তাহলে ভবিষ্যতের জন্য আপনি একটি সুফল পাবেন। এই 4টি ডকুমেন্ট যখন আপনি আপনার আয়ত্তে রাখবেন তখন যদি ঋণ গ্রহীতা ঋণ প্রদানে ব্যর্থ হয় তাহলে আপনি যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করতে পারবেন। তো কি কি আইনগত ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারবেন এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আসছে, দেখার অনুরোধ রইল। আসলে আমরা এই বিষয়ে সচেতন হই, নিরাপদে থাকি এবং অন্যদেরকে এই বিষয়টি জানার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিই।